শেষ পর্যন্ত বাঁচানোই গেল না নির্যাতনের শিকার মাগুরার শিশুটিকে। এলাকায় শোকাবহ পরিবেশ। 7 দিনের মধ্যেই বিচার শুরুর আশ্বাস আইন উপদেষ্টার। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। মৃত্যুদণ্ডের সাজা থাকার পরও কমছে না ধর্ষণের ঘটনা। প্রতিবন্ধকতায় তদন্ত বিচার কাজে দীর্ঘসূত্রতা। দুর্ভোগ পিছু ছাড়ে না ভুক্তভোগীর। মামলা করলে কিছু হয় নাই, তারপরে কিছু হইতো না। এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। ঈদ ঘিরে সুনামগঞ্জের সক্রিয় চোরা কারবারিরা। সীমান্ত পথে অবৈধভাবে আসছে বিভিন্ন পণ্য। দুদিনেই জব্দ 3.5 কোটি টাকার কাপড়। শুভেচ্ছা আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাগুরায় ধর্ষণ নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শোক জানিয়েছে সেনাবাহিনী। প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফেরানো যায়নি। সন্ধ্যা 7টায় মাগুরায় নোমানি মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি নির্যাতনের শিকার হয়। মামলা করেন তার মা। তাতে শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, আমরা মাগুরায় যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বল। উজ্জ্বল শিশুটির বাড়িতেই আছেন। উজ্জ্বল, সন্ধ্যায় শিশুটির জানাজা, এলাকায় কি অবস্থা দেখছেন? মামলার তদন্ত কাজ কত দূরে এগিয়েছে? লোপা, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আছি এই মুহূর্তে মেয়েটির বাড়ির পাশেই। মানুষ সবাই শোকাহত। প্রতিবেশীরা আসছে, বাড়িতে আসছে, তারা তাদেরকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসছে ইতিমধ্যেই। মানুষের আসলে একটাই দাবি, একটাই চাওয়া যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন সঠিক বিচার হয়। আর আমরা যতদূর পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামিরা এখন রিমান্ডে আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মামলার প্রধান আসামি যে হিটু শেখ, তার 7 দিন রিমান্ড, এবং বাকি 3 জন জায়েদা, সজীব এবং রাতুলের কিন্তু 5 দিন রিমান্ড চলছে। সেখানে তারা এখন পর্যন্ত পুলিশ অবশ্য তেমন কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। আর একটি বিষয় যে শিশুটিকে যতদূর আমরা জানতে পেরেছি যে সন্ধ্যায় ঢাকা থেকে মাগুরায় হেলিকপ্টার বেগে নিয়ে আসা হবে। মাগুরা নোমানি ময়দানে তার সন্ধ্যায় জানাজা হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে পুলিশ এবং পরিবারের লোকজন। আর মেয়েটির দাফন সম্পন্ন হবে পাশের গ্রাম সোনাইকুণ্ডি। সেখানে কিন্তু তার কবর করার কাজ চলছে সেখানে। আর একটা বিষয় যে প্রত্যেকেরই, একদম ছোট থেকে বয়স্ক যারা আসছে, প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। লোপা, উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক শিগগিরই মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের
মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 7 থেকে 8 দিনের মধ্যে বিচারও সম্ভব বলে জানিয়েছেন তিনি। আসিয়ার ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। অতীতে নজির আছে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে। ধর্ষণ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু তারপরও ঘটছে একের পর এক ঘটনা, সাথে বাড়ছে নৃশংসতা। দেখা গেছে নানা প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মামলা ঝুলে থাকে বছরের পর বছর। তদন্ত এবং বিচার যেভাবে হয় সেই ধাপগুলোয় বাধা কোথায়? বিচারে দেরি হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হন ভুক্তভোগীরা? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসেন শাহিদ, আর ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সবুজ শ্যামল ফসলের মাঠে দুরন্ত এক শিশুর পথ চলার এমন দৃশ্য কতই না সুন্দর। তবে এই ছবির পেছনের বাস্তবতা ভয়ানক। জানাবো সেই ঘটনা, তবে তার আগে জেনে আসি 2 বছর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার বিচারের কি খবর? আমার কি ধ্বংস করছে, আমার ফুলের চাও এইভাবে যে ধ্বংস করছে, তুমি ওখানে এইভাবে ধ্বংস দেখাও পৃথিবী। গত 2 বছরে বিভাগে ধর্ষণের মামলা হয়েছে 1115টি। ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়ায় সম্পৃক্তদের কাছ থেকে জানতে চাই বিচারে প্রতিবন্ধকতাগুলো। গ্রামের মুরব্বী, মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি লিডারদের কাছে যায়, সেখানেও সময় ক্ষেপণ হয়। সময় ক্ষেপণ যখন হয় তখন ভিকটিমের কাছ থেকে স্যাম্পলগুলো অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, আতঙ্কগ্রস্ত, টমাটাইজড হয়ে যায়। এইরকম একটা ভিকটিমের কাছ থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসা সাক্ষী হিসাবে, স্যাম্পল হিসাবে খুব জটিল হয়। ধর্ষণ মামলার প্রায় 2500টি ঘটনার মেডিকেল রিপোর্ট করেছেন চিকিৎসক আবুল মনসুর। জানতে চাই এক্ষেত্রে ডাক্তারদের চ্যালেঞ্জগুলো কি? রাজনৈতিক প্রতিবন্ধকতা, আমাদেরকে অনেক সময় আমাদের উপরে চাপ দেওয়া হয়, রিপোর্ট চেঞ্জের জন্য চাপ দেওয়া হয়, কিংবা আরেক ধরনের চাপ আছে, টাকা পয়সা অফার করে। এই ধরনের চাপের জন্য অনেক ডাক্তার রিপোর্ট থেকে একটুখানি সরে যেতে বাধ্য হন। সবশেষে বিচারের ভার আদালতের। অ্যাডভোকেট বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বিচারে বাধা হয়ে দাঁড়ায় বাদী নিজেই। প্রধান সমস্যা হলো আউট অফ কোর্ট কম্প্রোমাইজ। সব এভিডেন্স ঠিক আছে, এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। এবার শোনা যাক বিচার না পাওয়া সেই ভয়াবহতার ঘটনাটি। ময়মনসিংহের এক গ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর গর্ভ থেকে জন্ম নেয় ওই শিশুটি। 11 বছর পার হতে চললেও গ্রেফতার হয়নি আসামি। জন্ম থেকেই বাবার পরিচয় পাওয়ার যুদ্ধ তার। আমার মামদারা বলতেছে যে তুমি এতদিন মামলা করলা, কিছু হয় নাই, তুমি কার্যকরী কিছু হইতো না, তুমি মামলাটা ওটাই খেলে দাও। কিন্তু আমি না করি, মামলা ওটাইতাম না, কিন্তু আমার সাহস আছে, স্যার বাহির পরিচয় দরকার না, আপনার টাকা হারা, আমার টাকা হাত দেয়, আমি টাকা নিয়ে ক্ষতি করে আমার নাই, আশা নাই। শহরে বন্দরে গ্রামে গঞ্জে এমন অনেক শিশু আছেন যারা তাদের পিতৃ পরিচয় খুঁজছেন। অনেক নির্যাতিতা নারী বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু লাভ হচ্ছে না কিছু। সংশ্লিষ্টরা বলছেন এসব দাবিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে শূন্য হাতেই ফিরতে হচ্ছে নির্যাতিতাকে। তাই ভুক্তভোগীদের দাবি এমন পরিস্থিতির পরিবর্তন হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
রাজধানীর সচিবালয়ের সামনে গতকাল 2 ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদ ও 4 দফা দাবি আদায়ে সিলেট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে হাসপাতালে কাজে যোগ দেননি তারা। এতে রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষাও বর্জন করেছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। ঈদের আগে সুনামগঞ্জের সক্রিয় চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাপড়, কসমেটিক্স সহ নানা পণ্য আনছে তারা। টহল জোরদার করেছে বিজিবিও। 2 দিনে 3.5 কোটি টাকার কাপড় জব্দ হয়েছে। সীমান্ত শহর সুনামগঞ্জ। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তবে বেচাকেনার ব্যস্ততা এখনো জমে ওঠেনি। রমজান যতই যাচ্ছে মানুষ বাজারে আসছে কাপড় কেনার জন্য। বাজারের অবস্থা বর্তমানে কম আছে, আর 2-1 দিনের মধ্যে লাগিয়ে যাবো, পুরো বাজার বুঝে যেতেছে। ওখানে মতন টুকটাক বেচা কেনা হইতেছে, আর কিছুদিন পরে বাজার জমবে, এটাই আমরা আশা করতেছি। পোশাকের মার্কেটে এখনো কেনাকাটার তোড়জোড় শুরু না হলেও সীমান্তে তৎপর পোশাক চোরাকারবারীরা। এতদিন চোরাই পথে চিনি, মশলা, কসমেটিক্স আসলেও ঈদের আগে পোশাক চোরাচালানের সক্রিয় চক্রটি। অনেক মাল ধরছে, এর আগে এত মাল ধরছে। 24 ঘন্টা এখানে বিজিবি টহল দিতেছে। কড়াকড় করতে হবে, মানে বিজিবির সাথে অন্য বাহিনীরাও তার সাথে একটু জোর দিলে আমাদের মনে হয় যেটা মানে ভালো হবে। অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, 3 পিস, শার্ট প্যান্টের পিস, ব্লেজার ও থান কাপড়, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছে সুনামগঞ্জে। এরপর তা চলে যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে চোরাকারবারি বন্ধে অভিযান শুরু করেছে বিজিবি। অভিযান চালিয়ে 2টি সীমান্ত এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আনিসুর রহমান। আনিস, জেলার ঐতিহ্যবাহী ইফতার সম্পর্কে জানতে চাই, বেচাকেনা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আমি কিন্তু রয়েছি লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে। আসলে এখানে যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানকার ইফতার সামগ্রী, আমরা যেটিতে দাঁড়িয়েছি এটি সাগাইবাড়ি রেস্টুরেন্ট। এখানকার ইফতার সামগ্রী এরা রেডি করে রাখছেন, লোকজন আসছেন। পাশে রয়েছে হটফুডের ইফতার সামগ্রী, এইদিক চম্মকের ইফতার সামগ্রী রয়েছে। আসলে এখানে লোকজন আসছেন, অনেকে দেখছেন যে ইফতার কেনার জন্য এসেছেন। তারা কিন্তু এমনি স্বাভাবিক যেটি ইফতারে আমরা দেখি ছোলা বুদিয়া সহ বিভিন্ন ইয়ে থাকে, তারপরে এখানকার আমরা দেখতে পাচ্ছি যে চিকেন মাসালা, চিকেন বডি কাবাব, ছানা পোলাও সহ বিভিন্ন ধরনের ইফতার রয়েছে। আমি এখন একটু কথা বলবো একজন ইফতার নিতে এসেছেন। আসলে আপনি একটু জানাবেন যে আসলে এখানে ইফতার নিচ্ছেন, ইফতারের মান কেমন এবং দাম কীরকম? মান ইফতারের মোটামুটি ভালো, তো দাম একটু বেশি। এখানে বুট, বুন্দিয়া, চপ, পেঁয়াজু, তারপর জিলাপি সব কিছু মোটামুটি পাওয়া যায়, তার দামে একটু বেশি। লোপা, আপনি শুনলেন যে আসলে ইফতারের বিভিন্ন রকম আইটেম রয়েছে, তেহরি রয়েছে, তারপরে বিভিন্ন রকম আইটেম রয়েছে, কিন্তু যারা ইফতার নিতে এসেছেন তারা বলেছে যে আসলে দামটি গতবারের তুলনায় একটু বেশি। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।